আমার আব্বু সাধারণ একজন কৃষক, আমি একজন সাধারণ কৃষকের ছেলে। অভাব আমাদের নিত্যসঙ্গী, কিন্তু স্বপ্ন দেখা সাহসটা আব্বু কখনো কেড়ে নেননি। আমার স্বপ্ন ছিল আমি বড় একটা কোনো কলেজে পড়ালেখা করব। আমার নাম রাকিব, বাসা বগুড়া। তাই অনেক কষ্ট করে সংসার চালিয়েও বাবা আমাকে বগুড়ার একটা বড় কলেজ, সরকারি কলেজে ভর্তি করে দিলেন। কিন্তু কলেজে প্রথম দিন গিয়েই যে অপমানের শিকার হব সেটা কখনো আমি ভাবিনি। কলেজের প্রথম দিন নিয়ে আমি বেশি একটা এক্সাইটেড ছিলাম, কিন্তু এভাবে শুরু হবে সেটা কখনো আমি কল্পনাও করি নাই। আম্মু খুব সকালে উঠে আমার জন্য ভাত রান্না করেছিল। আমার বুকটা ধকধক করে কাঁপতেছিল। আজ আমার জীবনের একটা বড় দিন। খাওয়া দাওয়া শেষ করে আব্বু দোকানের ঝাপ খোলার আগেই আমার মাথায় হাত রেখে বললেন, যাও বাজান, বড় মানুষ হও, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমি বললাম, দোয়া করবেন আব্বু আম্মু। বলেই আমি যখন আব্বু আম্মুর পা ধরে সালাম করে যখন বের হচ্ছিলাম, দেখলাম আম্মু আসলে চোখ মুছলেন। এই চোখের জল আনন্দের নাকি আগামী দুশ্চিন্তার তা আমি জানি না। কলেজের প্রথম কদম গেটের সামনে রাখতেই আমার পা থমকে গেল। চারদিকে ঝকঝকা সব দামি গাড়ি, দামি বাইক আর পরিপাটি সবাই। সবার পরনেই দামি দামি টি শার্ট, স্টাইল চুল মাথার আর পায়ে ব্র্যান্ডের জুতা। আর আমি নিজের দিকে তাকিয়ে একটু ছোট হয়ে গেলাম, কারণ আমার পরনে একটা বাবার ঢিলে ঢালা শার্ট, যেটা আমার গায়ে ঠিকঠাক মতো লাগে না। পায়ে কোনো শু জুতা নেই, শুধু আছে এক জোড়া সাধারণ স্যান্ডেল। চোখের সমস্যার কারণে সেই পুরনো আমলের একটা চশমা, আর তেলের অভাবে চুলগুলোও উস্কো খুস্কো। সেই গ্রামের খ্যাত ভাবটা যেন আমার পুরো শরীরে লেগে আছে। যাই হোক, আমি ভিতরে প্রবেশ করতেই আশেপাশে আমি অবাক হয়ে দেখতে লাগলাম। একটু পরে লক্ষ্য করে দেখলাম আমার দিকে সবাই জানি কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কোন দিকে যাব সেটাই তো জানি না। থাক, একটা ছেলের পাশে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, ভাইটাকে গিয়ে বললাম, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা আমার দিকে তাকিয়ে কেমন জানি করলো। তারপরে ভাইয়াটা বলল, কি তাড়াতাড়ি বলেন। আমি বললাম, ভাইয়া, আমি বললাম অনার্স দ্বিতীয় বর্ষের রুমটা কোন দিকে একটু বলবেন। ছেলেটা মুখটা কেমন জানি করে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে আমাকে রুমটা দেখিয়ে দিল। আমি ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে আমি ক্লাসরুমে হাঁটা দিলাম। রুমে প্রথম ঢুকতেই রুমের ভিতরকার স্টুডেন্টরা আমাকে দেখে সবাই হাসাহাসি শুরু করে দিল। রুমে প্রবেশ করার পর চারিদিকে তাকিয়ে দেখলাম সব ব্রেঞ্চ ভর্তি বা ভরা। হঠাৎ একটা ছেলে স্টাইল করে দাঁড়িয়েছিল, আমাকে দেখে উচ্চস্বরে বলে উঠলো, আরে সবাই দেখ দেখ, এটা কি কলেজ নাকি অন্য কিছু? এই যুগেও কি এমন চশমা কেউ পড়ে? বলেই সবাই হেসে উঠলো। পাশেই থাকে একটা মেয়ে নাক চিপকিয়ে বলল, ও গড, এর গা থেকে তো সস্তা সাবানের গন্ধ আসতেছে। এরা এইসব কলেজে চান্স পায় কিভাবে? আমি মাথা নিচু করে আছি, দেখলাম শুধু ওই মেয়ের পাশের সিটটাই খালি আছে। তাই আমি মাথা নিচু করে কিছু না বলেই চুপচাপ মেয়েটার পাশে আমি বসে পড়লাম। একটু পরে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় বসলো। হ্যাঁ, ঠিকই ভাবছেন, মেয়েটি আমার গালে সজোরে থাপ্পড় মেরেছে। আমি গাল দুটো ধরে দাঁড়িয়ে আছি, দেখি মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপরে মেয়েটি বলল, তোর সাহস কিভাবে হয় আমার পাশে বসার? আমি গালে হাত দিয়েই বললাম, কোনো সিট ফাঁকা ছিল না তো তাই। মেয়েটি বলল, চুপচাপ পিছনে গিয়ে বস, খ্যাত কোথাকার। আমি আর কোনো কথা না বাড়িয়ে গালে হাত দিয়ে পিছনে চলে গেলাম। কেউ আমাকে দেখে হাসতেছে, কেউ আবার বাঁকা চোখে তাকিয়ে আছে, কেউ আবার একে অপরের কানে ফিস ফিস করতেছে। আমার খুব ইচ্ছে করতেছিল চিৎকার করে বলি, আমিও আপনাদের মতো মানুষ, কোনো পশু নয় যে এভাবে ব্যবহার করবেন। আর আমি এখানে স্টাইল করতে আসিনি, আমি এখানে এসেছি আমার বাবার স্বপ্ন পূরণ করতে। কোন রকম ক্লাস করে ক্লাস থেকে বের হয়ে আসলাম। এখানে আর এক মুহূর্ত ভালো লাগতেছে না, তাই রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সায় আসার সময় ভাবতেছি, শহরের মানুষগুলো কি এরকমই হয়? গ্রামের ছেলে বলে কি আমরা মানুষ নয়? দামি পোশাক পরলেই কি সব? চেহারাটাই কি আসল? এরা কি মানুষের মনের কোনো মূল্য দিতে জানে না? অনেক প্রশ্ন মাথায় আসে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কিরে বাজান, বাসায় ফিরলি, প্রথম দিন কলেজ কেমন লাগলো? বন্ধুরা কেমন? বড় কলেজ নিশ্চয় খুব সুন্দর সব মানুষজন, তাই না? আমি আম্মুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। গালে থাপ্পড়ের জ্বালাটা এখনো কমেনি, কিন্তু মনের জ্বালাটা তার চেয়েও বেশি। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুললাম। মিথ্যা বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের স্বপ্নকে আমি ভেঙ্গে চুরে চুরমার হতে দিতে পারি না। তাই জন্য আম্মুকে বললাম, হ্যাঁ আম্মু, অনেক ভালো, কলেজটা অনেক বড়, ঠিক যেমনটা ভেবেছিলাম। সবাই খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে, শিক্ষকরাও খুব আন্তরিক। আম্মু বলল, সত্যি? আমি তো ভাবছিলাম শহরের বড়লোক ছেলে মেয়েরা তোকে অবজ্ঞা করবে কিনা। যাক বাবা, শুনে শান্তি পেলাম। তা টিফিন খেয়েছিলি? আমি বললাম, হ্যাঁ আম্মু, খেয়েছি, আমার একটুও খিদা নাই এখন। আম্মু বলল, ওইসব শুনবো না, সকাল থেকে সেই দুটো ভাত খেয়ে গেছিস, আয় হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে একটু জিরিয়ে নে। আমি খেতে না চাইলেও আম্মু জোর করে খাওয়ালেন। কোনো মতে খেয়ে নে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখের সামনে বারবার ওই ক্লাসরুমের অপমানিত দৃশ্যগুলো ভেসে উঠলো। না, আমি এভাবে ভেঙে পড়তে পারি না, আমাকে শক্ত হতেই হবে। কিছুক্ষণ পর উঠে ভাবলাম, আব্বু একা দোকানে কষ্ট করতেছেন, যাই একটু সাহায্য করে আসি। তাই আম্মুকে বলে দোকানে চলে আসলাম। আর একটা কথা বলি, আমার আব্বুর চার দোকানও আছে। দোকানে গিয়ে দেখি আব্বু একা হাতে চা বানাচ্ছেন আর কাস্টমারদেরকে সামলাচ্ছেন। কপালে ঘামের রেখা,
আমি গিয়ে বললাম, আব্বু দিন, আমি কাপগুলো ধুয়ে দিচ্ছি, আপনি একটু বসেন। আব্বু আমার দিকে তাকিয়ে একটু অবাক হলেন। তারপরে বাবা এসে আমার হাত থেকে কাপগুলো সরিয়ে দিলেন। বললেন, বাবা তুই কেন এসব করবি? তুই এখন বড় কলেজের ছাত্র, তোর হাতে এখন বই মানায়, চায়ের কাপ নয়। আমি বললাম, তাতে কি হয়েছে আব্বু? আমি তো আপনারই ছেলে, আপনি এত কষ্ট করতেছেন। আব্বু আমার কাঁধে হাত রেখে বললেন, শোন বাজান, আমি চা বিক্রি করি, যাতে তোকে কোনোদিন এইসব কাজ করতে না হয়। আমি চাই না আমার মতো সন্তানও আমার এই সমস্ত কাজ করুক, তাহলে আমি সইতে পারবো না। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, তোর একটাই কাজ, বড় মানুষ হওয়া। আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোকে মানুষ সম্মান করবে। যা বাজান, বাসায় গিয়ে আবার আরাম কর। আব্বুর কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে এলো। ওনার কথা শুনে আমার চোখে পানি টলমল করতেছে, কিন্তু ওনাকে সেটা বুঝতে দিলাম না। একবার মনে হলো ওনাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি আব্বু, কিন্তু সেটাও করতে পারলাম না। দোকান থেকে ফেরার পথে একা একা ভাবতেছিলাম, এই বাবা মার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তারা নিজেকে তিল তিল করে শেষ করে দিতেছে শুধুমাত্র আমার ভবিষ্যতের জন্য। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। বর্তমান যুগে এসে সবার হাতে হাতে টাচ মোবাইল ফোন, সেখানে আমার কাছে একটা বাটন ফোনও নাই। সেই সামর্থ্য আব্বুর নাই, আর আমি তাকে কখনো জোরও করি নাই। তাই আমি পড়াশোনা করে রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করতেছে না, কিন্তু আব্বুর হাসি মুখটা মনে পড়তেই জোর করে নিজেকে বিছানা থেকে তুললাম। পুরনো সেই শাটা ইস্ত্রি করা ছাড়াই গায়ে দিলাম। নিজেকে দেখে ছোট একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপরে আব্বু আম্মুকে বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই বুকটা ধরপড় করতেছিল। ক্লাসে ঢুকতেই দেখলাম গতকালের সেই ছেলেটি আর সেই মেয়েটি এক বেঞ্চে বসে হাসাহাসি করতেছে আর একে অপরের গায়ে ঢলে পড়তেছে। আমি ক্লাসে ঢুকেই তাদের চোখ আমার দিকে পড়লো। আমি তাদেরকে পাশ কাটিয়ে পিছনে যেতে লাগলাম। তখনই ওই ছেলেটি বলে উঠলো, আরে খেয়াত, আজকেও দেখতেছি কালকে শার্টটাই পরেছিস, কালকে যে থাপ্পড়ের স্বাদ এখনই কি গালে লেগে আছে? মেয়েটি বলল, দেখ আকাশ, ওর শার্টটা দেখে মনে হচ্ছে ওর বাবা কারো দান করা কাপড় এনে ওকে পরিয়েছেন। সি, এই সমস্ত নোংরা ছেলেরা আমাদের কলেজের পরিবেশটাই নষ্ট করে দেয়। আমি মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু আকাশ ছেলেটা তার পা দিয়ে আমার পথ আটকে দাঁড়ালো। আমার কাঁধে ঝোলানো সস্তা ব্যাগটা টেনে ধরলো। তারপরে বলল, কই যাস? মেনাত তো জানিস না দেখতেছি, সালাম না দিয়ে বড় ভাইদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস, তোকে তো দেখতেছি মেনাস শিখাতে হবে। আমি মিনমিন করে বললাম, ভাইয়া আমরা তো সেম ব্যাচ, সিনিয়র হলেন কিভাবে? আকাশ বলল, কিরে মিহি, এ তো একটা দেখতেছি বেয়াদব ছেলে, আমাদের মুখে মুখে কথা বলতেছে। ও, তার মানে ছেলেটার নাম আকাশ আর মেয়েটার নাম মিহি। মিহি আকাশের কথা শুনে কিছু বলতে যাবে, তখনই ক্লাসের স্যার চলে আসলেন। আর কিছু বলতে পারলো না। মিহি বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আমি আর কিছু বললাম না, একদম পিছে গিয়ে একা একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাস খুব মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষে বের হয়ে এলাম। ক্যাম্পাসে আসতেই দেখি আকাশ আর মিহি একসাথে বসে আছে। আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতেই আকাশ বলে উঠলো, ওই শোন। আমি মনে মনে ভাবলাম, এই তো আবার হয়তো অপমান করবে, আর না গেলেও বিপদ, তারা তো বড় লোকের ছেলে মেয়ে, পরে দেখা যাবে আমাকে কলেজ থেকেই বের করে দিবে, আমার স্বপ্ন পূরণ হবে না। তাই বেশি কিছু না ভেবে তাদের কাছে গেলাম। তারপরে বললাম, জি ভাইয়া বলেন। মিহি একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ক্লাসে কি জানি বলছিলি? আমি বললাম, কিছু না, সরি বলেই মাথাটা নিচু করে ফেললাম। কিন্তু মিহি একটা বসা থেকে উঠে আমার দিকে এসে আমার চশমার ফ্রেমটা ধরে একটা টান দিল। চশমাটা ছিটকে মাটিতে পড়ে গেল। আমি একদম ঝাপসা দেখতেছিলাম, চোখে শুধু অস্পষ্ট আলো দেখতেছিলাম। মিহি বলে উঠলো, এই চশমাটা চোখে দিলে তোকে একদম আদিম যুগের মানুষ মনে হয়, তার চেয়ে বরং তুই অন্ধ হয়ে থাক, সেটাই তোর জন্য ভালো। আকাশের পা দিয়ে আমার চশমাটা মারিয়ে দেওয়ার শব্দ পেলাম। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে আসছিল। ওটা শুধু একটা চশমা ছিল না, ওটা ছিল আমার আব্বুর 1 মাসের জমানো টাকা। আকাশ হেসে বলল, সরি, ভুল করে পা লেগে গেছে। চারপাশে এরকম তাদের এইসব করা দেখে মজা নেওয়ার জন্য ভিড় জমে গেছে। সবাই মজা নিতেছে, আবার কেউ কেউ তো ভিডিও করতেছে। আমি ঝাপসা চোখে নিচু হয়ে চশমাটা খুঁজতে লাগলাম। ঠিক তখনই মিহি তার হাতের কোল্ড ড্রিঙ্কস এর বাকি অংশটুকু আমার মাথার উপরে ঢেলে দিল। তারপরে বলতে লাগলো, অনেক গরম তো, নে এখন একটু মাথাটা ঠান্ডা কর, আর ঠান্ডা মাথায় চশমা খোঁজে। আর শোন, কালকে যদি আমাদের সাথে তোকে লাগতে দেখি, তবে ওই চশমার মতো তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে দিব। আমাদের স্ট্যান্ডার্ড সাথে তোর মতো বস্তির ছেলে যায় না। আমার সারা শরীর দিয়ে ঘাম ঘেমে ঘেমে পড়তেছে, শার্টটা ঘেমে গেছে। আমি শুধু অনুভব করতেছিলাম, আমার দুচোখ বয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু আমি একটা শব্দও করলাম না। ভাঙ্গা চশমাটা হাতে নিয়ে আমি উঠে দাঁড়ালাম। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর বাথরুমে গিয়ে মাথার মুখটা ধুয়ে নিলাম। আয়নায় তাকিয়ে দেখি নিজের শরীরটা লাল হয়ে গেছে, এবং নিজেকে দেখে প্রতিজ্ঞা করলাম, আজ আমার দারিদ্রতা নিয়ে যারা হাসতেছে, তারা একদিন আমার সাফল্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। দুপুরে বাসায় ফিরলাম। আব্বু দোকানে ছিলেন, কিন্তু আম্মু আমাকে এই অবস্থায় দেখে আম্মু আমাকে বলল, কি রে বাজান, তোর শার্ট ভিজা কেন আর চশমাটা এরকম ভাঙ্গা কেন? আমি আজকেও সবকিছু লুকিয়ে ফেললাম আর হাসি মুখে বলে দিলাম, কিছু না আম্মু, রিক্সা থেকে নামার সময় পড়ে গেছিলাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তো এভরিওয়ান, নেক্সট পার্ট দেখার জন্য লাইক এবং কমেন্ট করবেন।
কারণ তোমাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর প্লিজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তোমরা আমার অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।